নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা নতুন লেখক। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সম্প্রতি বাংলাদেশে ধূমকেতু নামে একটি মাসিক পত্রের আবির্ভাব হয়েছে। আবির্ভাবটা হয়েছেও ঠিক আকাশের ধূমকেতুরই মতো। অকস্মাৎ একদিন প্রায় বিনা নোটিশেই বাংলা মাসিকপত্র গগনের একটা দিক উজ্জ্বল করে ধূমকেতুর আবির্ভাব ঘটল। আর সঙ্গে সঙ্গে সে আকাশের চন্দ্র তারা মাসিকপত্রগুলো নিষ্প্রভ হয়ে গেল। সম্পাদক ডক্টর সমরেশ বন্দ্যোপাধ্যায় উপযুক্ত ব্যক্তি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সবকটা ডিগ্রি সম্মানের সহিত অধিকার করে 7 বৎসর ইউরোপে বাসের ফলে নানা বিদ্যায় সুপণ্ডিত হয়ে সে দেশে ফিরেছে। কিন্তু শুধু সুপণ্ডিত হয়েই ফেরেনি, পাণ্ডিত্যের চেয়েও দুর্লভ বস্তু নির্ভুল তীক্ষ্ণ সাহিত্যবোধ আর তীব্র সাহিত্যপ্রীতি নিয়ে ফিরেছে। ধূমকেতুর প্রথম সংখ্যার সম্পাদকীয় নিবেদনে সমরেশ লিখেছিল, হিন্দু শাস্ত্র মতে ধূমকেতু অশুভ গ্রহ, কিন্তু অশুভকে বাদ দিয়ে জগৎ চলে না, আমাদের জীবনও চলে না। অশুভ হলেও ধূমকেতু তামস নয়, জ্যোতিষ্মান। তাছাড়া ধূমকেতুর ন্যায় অকস্মাৎ একদিন আবির্ভূত হয়ে ধূমকেতু একদিক দিয়ে তার নাম কতকটা সার্থক করেছে, আবার ভবিষ্যতে কোনো একদিন সে যদি অকস্মাৎ দৃষ্টিপথের অন্তরালে চলে যায়, সেদিনও তার নাম অসার্থক হবে না। সমরেশ নিষ্ঠাবান কড়া সম্পাদক। প্রত্যেক লেখাটি সে নিজে পড়ে আর ক, খ, গ 3 শ্রেণীতে লেখাগুলি চিহ্নিত করে। ক চিহ্নিত লেখা ফেরত যাবে না, সময় মতো ধূমকেতুতে প্রকাশিত হবে। খ চিহ্নিত লেখা ফেরত যাবে, কিন্তু অপর পত্রে ব্যবহৃত হতে পারে। গ চিহ্নিত লেখা অব্যবহার্য পদার্থ, রদ্দিমাল। সমরেশের এই শ্রেণী বিভাগের কথা যেরকম করেই হোক বাজারে প্রচারিত হয়ে গেছে। খ চিহ্নিত করার মধ্যে যে ঔদ্ধত্য নিহিত আছে, সেজন্য অপর পত্রের সম্পাদকেরা তার উপর বিশেষ খাপ্পা। কোনো লেখাকে সমরেশ খ চিহ্নিত করেছে জানতে পারলে তারা কিছুতেই সে লেখা নিজেদের কাগজে প্রকাশিত করে ধূমকেতুর নিম্নবর্তী হতে চায় না। অন্য স্থানে স্বতন্ত্র কার্যালয় থাকলেও সমরেশের গৃহে একতলার এক কক্ষে একটি ক্ষুদ্র সম্পাদকীয় অফিস আছে। লোকের ভয়ে সাধারণত সমরেশ একতলার ঘরে বসে কাজ করে না, দোতলাতেই করে। যে এসে একবার বসে সে তো সহজে ওঠবার নাম করে না, সুতরাং 2 ঘন্টা একতলার ঘরে বসলে তার 1.5 ঘন্টাই বোধহয় বৃথাই অপচয়িত হয়। একদিন সকাল 9টা আন্দাজ সে নিচের ঘরে একটা পাণ্ডুলিপি নিতে এসেছে। এমন সময়ে কক্ষে প্রবেশ করল এক যুবক। দক্ষিণ হস্তে খবরের কাগজ মোড়া, সম্ভবত পাণ্ডুলিপি। আয়তন ভীতিপ্রদ নয়। সমরেশকে যুক্ত করে নমস্কার করে আগন্তুক জিজ্ঞাসা করলে, আপনি কি? কথা শেষ হতে না দিয়ে সমরেশ বললে, আগে হ্যাঁ, সম্পাদক। একটা লেখা এনেছিলাম, রেখে যান। কি পদার্থ হতে আছে? স্মিত মুখে যুবক বললে, উপন্যাস। আপনার নিজের লেখা? আগে হ্যাঁ। কি নাম আপনার? সুধাকর চট্টোপাধ্যায়। প্রথম উদ্যম? আগে হ্যাঁ। রেখে যান, 10 দশেক পরে খবর নেবেন। পাণ্ডুলিপিখানা টেবিলের উপর স্থাপন করে ঈষৎ কুণ্ঠিত স্বরে সুধাকর বললে, একটা কথা বলবো সম্পাদক মশাই। ঈষৎ গম্ভীর স্বরে সমরেশ বললে, সংক্ষেপে যদি বলেন আপত্তি নেই। সুধাকর বললে, সংক্ষেপেই বলবো, বাজারে আপনার একটু দুর্নাম আছে ডক্টর ব্যানার্জি। সমরেশ বললে, লোক যখন অসৎ তখন দুর্নাম থাকা আশ্চর্য নয়, তবু কি দুর্নাম শুনি?
সুধাকর বললে, অসৎ লোকের দুর্নাম আপনার নয়, আপনার দুর্নাম খ্যাতনামা লেখক ভিন্ন আর কোনো লেখা আপনি প্রকাশ করেন না। সমরেশ বললে, তার জন্য দুর্নাম অখ্যাত লেখকদেরই হওয়া উচিত। তারা যদি প্রকাশ করবার উপযুক্ত লেখা লিখতে না পারে, তার জন্যে আমার দুর্নাম কি করে হয় তা বলুন। এ তর্কে প্রবৃত্ত না হয়ে সুধাকর বললে, আমার লেখা আপনি সবটা পড়বেন তো ডক্টর ব্যানার্জি? সমরেশ বললে, সবটা পড়বার মতো যদি লিখে থাকেন তাহলে সবটা অবশ্যই পড়ব, কিন্তু পাতা 2 পড়বার পর যদি বুঝতে পারি বাকি অংশে অসম্ভব ঘটবার কোনো সম্ভাবনা নেই, তাহলে সবটা পড়ার কোনো মানে থাকবে কি? কিন্তু এ প্রশ্ন আপনার মনে উদয় হলো কেন? সুধাকর বললে, প্রথমত আমার নাম জিজ্ঞাসা করে দেখলেন কোনো বিখ্যাত নাম নয়। দ্বিতীয়ত এইতে যে আমার প্রথম উদ্যম সে কথাও জেনে নিলেন। এই 2 কারণে ও প্রশ্ন আমার মনে উদয় হয়েছিল। যে পাণ্ডুলিপিখানা নিতে এসেছিল সেটা আর সুধাকরের পাণ্ডুলিপি, 2খানা পাণ্ডুলিপি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে সমরেশ বললে, এরপরও যদি আমরা আলোচনা চালাই তাহলে সংক্ষেপের সীমা নিশ্চয়ই পেরিয়ে যাবে। তা নিশ্চয়ই যাবে, বলে সমরেশকে নমস্কার করে সুধাকর প্রস্থান করলে। দিন 10 পরে খবর নেওয়ার কথা ছিল। ঘটনাক্রমে ঠিক 10ম দিনে সুধাকরকে ধূমকেতু অফিসের কাছাকাছি আসতে হয়েছিল। হিসাব মতো দিন 10 পরে তখনও ঠিক হয়নি, কিন্তু দিন 10 আর 10 দিন একেবারে এক বস্তু নয়। 9 দিনকে দিন 10 বললে খুব বেশি অন্যায় করা হয় না। মনে মনে এইরূপ যুক্তি করে সুধাকর ধূমকেতু অফিসের সম্মুখে এসে উপস্থিত হল। দ্বার খোলাই ছিল। অফিস ঘরে প্রবেশ করে দেখলে কেউ নেই। টেবিলের উপর কলিং বেল ছিল। বেল বাজিয়ে শব্দ করলে একটি 20-22 বছর বয়সের যুবক এসে উপস্থিত হল। সুধাকর বললে, ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছি, আমার একটা লেখা তার কাছে আছে। যুবকটি বললে, কিন্তু তিনি তো এখন বাড়ি নেই, অন্য কোনো দিন আসবেন। কখন ফিরবেন তা কিছু বলতে পারেন? না, তার কোনো স্থিরতা নেই, বৈকালের দিকে অফিসে গেলে দেখা হতে পারবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সুধাকর বললে, আপনার নাম জিজ্ঞাসা করতে পারি? যুবকটি বললে, আমার নাম অমরেশ বন্দ্যোপাধ্যায়। সম্পাদক মহাশয়ের পুত্র? আগে হ্যাঁ। অফিসে যাওয়ার সুবিধে হবে না, দিন 3 পরে আবার একদিন আসব। বলেই যুক্ত করে অমরেশকে নমস্কার করে সুধাকর প্রস্থান করলে। পথে পদার্পণ করেই কিন্তু ক্রোধে তার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলে উঠল। ডক্টর ব্যানার্জি বাড়ি নেই বলে অমরেশ তাকে তাড়ালে, অথচ দোতলার জানালায় দাঁড়িয়ে স্বয়ং ডক্টর ব্যানার্জি পথের একজন লোকের সঙ্গে কথা কইছে। শিক্ষিত লোক হয়ে এই ঘৃণিত প্রতারণা, এই নির্লজ্জ মিথ্যাচারিতা! একবার মনে হলো ফিরে গিয়ে অমরেশকে ডাকিয়ে এনে আচ্ছা করে একটা ঝগড়া বাঁধিয়ে আসে, কিন্তু এরূপ উত্তেজনার মুহূর্তে মাত্রা হয়তো ঠিক বশীভূত থাকতে পারবে না, সেই বিবেচনায় গৃহের দিকে অগ্রসর হল। কতকটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে আলগা কৌতূহলের বশবর্তী হয়ে একবার মাত্র সে দোতলার জানলার দিকে তাকিয়েছিল। অপরিসীম ঘৃণায় এবং বিরক্তিতে আর দ্বিতীয়বার সেদিকে দৃষ্টিপাত করলে না। নমস্কার অথবা অপর কোনো প্রকার অভিবাদন ইঙ্গিত তো দূরের কথা। ধূমকেতুতে সমরেশ বন্দ্যোপাধ্যায় নবীন লেখকদের লেখা প্রকাশিত করে না, তজ্জনিত সুধাকরের মনের মধ্যে যে বিদ্বেষ ইন্ধন বর্তমান ছিল, তার উপর নূতন ক্রোধের স্ফুলিঙ্গপাত হয়ে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে সুধাকর গৃহাভিমুখে অগ্রসর হল। দিন 3 পরে একদিন আসবে বলে সুধাকর অমরেশকে জানিয়ে এসেছিল, কিন্তু 3 দিন অপেক্ষা করার ধৈর্য সে খুঁজে পেলে না। পরদিন সকালেই যুযুৎসু মন নিয়ে সমরেশের গৃহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সম্পাদকের কক্ষ পর্যন্ত পথ অবারিত ছিল। অফিস ঘরে প্রবেশ করে সুধাকর থমকে গেল। যে সৈনিকের সঙ্গে তাকে প্রথমে যুদ্ধ করতে হবে তার অস্ত্র শস্ত্র একেবারে স্বতন্ত্র ধরনের।
তার সঙ্গে যুদ্ধ করবার রণকৌশলে সে ঠিক অভ্যস্ত নয়। মাথায় তার একরাশ ভ্রমরকৃষ্ণ শিরস্ত্রাণ। তথাপি নিজের সমস্ত শক্তি সংহত করে নিয়ে ঈষৎ গম্ভীর স্বরে সে বললে, নমস্কার। সম্পাদকের টেবিলের সামনে বসে 17-18 বছর বয়সের একটি সুশ্রী সুন্দরী মেয়ে কয়েকখানা চিঠি লিখছিল। মুখ তুলে চেয়ে দেখে বললে, নমস্কার, বসুন। চেয়ারে উপবেশন করে সুধাকর জিজ্ঞাসা করলে, আপনি কি ধূমকেতুর সঙ্গে সংশ্লিষ্ট? পিন দিয়ে দুটো কাগজ আঁটতে আঁটতে মেয়েটি বললে, একটু। আপনার পরিচয় জানতে পারি কি? আমার নাম অমিয়া বন্দ্যোপাধ্যায়। আমি ডক্টর ব্যানার্জির কন্যা। তারপর একটা কাগজ চাপা দিয়ে পিনে আটা কাগজ দুটো চেপে রেখে সুধাকরের প্রতি দৃষ্টিপাত করে সে প্রশ্ন করলে, কি চাই আপনার? একটা অকপট সংবাদ। কি বলুন? ডক্টর ব্যানার্জি বাড়ি আছেন কিনা সেই সংবাদ। আছেন। আছেন? পরম সৌভাগ্য আমার। ডক্টর ব্যানার্জিকে বাড়িতে পাওয়া যার পক্ষে পরম সৌভাগ্যের কথা, এমন লোক থাকা অসম্ভব নয়। কিন্তু তেমন লোকের কথার সুর আলাদা, বলার তাল অন্যরূপ। সুধাকরের কথার মধ্যে যেন টিটকারির সূক্ষ্ম গিটকিরি। সেটুকু উপলব্ধি করতে অমিয়ারও ভুল হল না। চক্ষু ঈষৎ কুঞ্চিত করে সে বলল, পরম সৌভাগ্য কেন বলুন তো? সুধাকর বললে, বাড়িতে থেকেও তিনি কোনো কোনো দিন থাকেন না কি না, তাই বলছি। এমন অভিজ্ঞতা আপনার আছে? নিশ্চয়ই আছে। কাল সকালে এসেছিলাম ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে। অমরেশবাবু বললেন তিনি বাড়ি নেই। পর মুহূর্তে পথে বেরিয়ে দেখি পথের একজন লোকের সঙ্গে আপনার বাবা দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা করছেন। ভাগ্যক্রমে আজ আপনার সঙ্গে দেখা হওয়ায় আসল কথাটা জানতে পারলাম। অমরেশবাবুর সঙ্গে দেখা হলে তিনি হয়তো বলতেন বাড়ি নেই। অমিয়া বললে, না, আজ দাদাও বলতেন বাড়ি আছেন, আর কাল আমার সঙ্গে দেখা হলে আমিও বলতাম বাড়ি নেই। বিস্মিত কণ্ঠে সুধাকর বললে, কেন বলুন তো? কাল শেষ রাত্রি থেকে বাবা একটা লেখা পড়তে আরম্ভ করেছিলেন। সে লেখাটা তার এত ভালো লেগেছিল যে নিরুপদ্রবে যাতে শেষ করতে পারেন সেই জন্য আমাদের সকলকে বলে দিয়েছিলেন কেউ দেখা করতে এলে যেন বলা হয় বাড়ি নেই। এ বাড়ি নেই এর অর্থ বাড়িতে কারোর সঙ্গে আলাপ আলোচনা করবার মতো অবসর নেই, কতকটা ইংরেজি নট অ্যাট হোমের মতো। কাজ করতে গেলে মাঝে মাঝে এই বাড়ি নেই এর সাহায্য নেওয়া ভিন্ন অন্য উপায়ও থাকে না। সুধাকরের মন থেকে তখনও গতকল্যকার অপমানবোধ ও গ্লানি অপসৃত হয়নি। দৃঢ় স্বরে সে বললে, ওরূপ ক্ষেত্রে বাড়ি নেই এই মিথ্যা ভাষণ না করে বাড়ি আছেন কিন্তু দেখা করবেন না, এই কথা বলাই উচিত। সুধাকরের কথা শুনে অমিয়ার মুখে মৃদু হাসি দেখা দিল। বললে, তাতে জাত যাবে কিন্তু পেট ভরবে না। একতলা থেকে দোতলায় এত স্লিপ যেতে থাকবে যে তার উত্তর আর প্রত্যুত্তর দিতে দিতে বাবার লাভের গুড় পিঁপড়েই খেয়ে যাবে। অভিজ্ঞতার দ্বারা বোঝা গেছে বাড়ি নেই ছাড়া উপায়ান্তর নেই। বাড়ি নেই বললেও অবশ্য স্লিপ লেখা চলে, কিন্তু বাবার পক্ষে সেসব স্লিপের উত্তর দেওয়ার উপায় থাকে না। দৃঢ় কণ্ঠে সুধাকর বললে, সে যাই হোক, যে অসত্য ভাষণ কাল আমার ওপর চালিয়েছিলেন তা কোনো দিক দিয়েই সমর্থন করা যায় না। অকস্মাৎ অমিয়ার দুই চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। সুধাকরের প্রতি দৃষ্টিপাত করে বললে, রসুন রসুন, আপনি কাল এসেছিলেন আপনার লেখার খবর নিতে? সুধাকর বললে, হ্যাঁ। আপনার নাম কি বলুন তো? সুধাকর চট্টোপাধ্যায়। আপনার লেখার নাম? নূতন দিক। অমিয়ার মুখমণ্ডলে কৌতুকের মিষ্ট হাসি ফুটে উঠল। কতকটা যেন আপন মনেই সে বললে, বেশ, যার জন্যে চুরি করি সেই বলে চোর, হে ঠিক তাই হলো। তীব্র কৌতূহলে সুধাকর বললে, তার মানে? তার মানে আপনারই উপন্যাস শেষ করবার জন্য বাবা কাল এই আদেশ দিয়েছিলেন। শেষ করেছেন?
না করে উপায় ছিল কি? কেমন লেগেছে ওর? কেমন আবার লাগবে? চিহ্নে চিহ্নিত করেছেন, একেবারে সর্বোচ্চ চিহ্ন। আগুনে সহসা জল পড়ল। সমস্ত অবয়ব, যা এ পর্যন্ত তীক্ষ্ণ ও রুক্ষ ছিল, ভিজে ভিজে হয়ে এলো। আর দৃষ্টিভঙ্গি এমন দ্রুত পরিবর্তনশীল হয়ে উঠল, যা একমাত্র চক্ষু লজ্জার অবর্তমানেই হওয়া সম্ভব। অমিয়া বললে, এখন অব্যাহতভাবে আপনার উপন্যাস যদি শেষ করতে হয়, তাহলে ও পন্থা অবলম্বন না করে আর কি উপায় থাকতে পারে বলুন? প্রথম মুহূর্তে মুখে বাঁধল, কিন্তু ঘরে তো তৃতীয় ব্যক্তির বালাই ছিল না। উচ্ছ্বসিত কণ্ঠে সুধাকর বললে, কোনো উপায় নেই। আমি যদি আপনাকে অসত্য কথা বলতে বাধ্য করি, তাহলে আপনার অপরাধ কোথায় বলুন? অমিয়া বললে, ঠিকই তো। সুধাকর বললে, তাছাড়া কি সত্য আর কি যে অসত্য তা নির্ণয় করা অনেক সময় ভারী কঠিন ব্যাপার। আমার মনে হয়, যে বস্তু শুভ ফল প্রসব করে তাই সত্য, আর যা অশুভ করে তা মিথ্যা। অমিয়া বললে, তাছাড়া আর কি হতে পারে? সুধাকরবাবু, আমি আপনার উপন্যাস পড়েছি। উল্লসিত মুখে সুধাকর বললে, পড়েছেন সবটা? স্মিত মুখে অমিয়া বললে, খানিকটা পড়ে ফেলে রাখবার মতো আপনি লিখেছেন কি? আগাগোড়া সব পড়েছি, কাল রাত 2টো পর্যন্ত জেগে। অদ্ভুত হয়েছে আপনার উপন্যাস। আপনার নূতন দিক উপন্যাসে যে নতুন দিকের সন্ধান আপনি দিয়েছেন, সেদিকে চলা তো দূরের কথা, এতদিন নজরে পর্যন্ত আমাদের পড়েনি। আপনার নায়িকা দুহিতার জন্যে ভারী দুঃখ হয়। এ কথার উত্তর দেওয়ার সময় পাওয়া গেল না। ব্যস্ত হয়ে সমরেশ কক্ষে প্রবেশ করলে। তাকে দেখে সুধাকর ও অমিয়া তাড়াতাড়ি উঠে দাঁড়াল। সুধাকরের প্রতি দৃষ্টিপাত করে সমরেশ বললে, এই যে আপনি এসেছেন, বসুন বসুন। তারপর অমিয়ার দিকে তাকিয়ে বললে, একে বলেছ অমিয়া? বলেছি বাবা। সুধাকরকে সম্বোধন করে সমরেশ বললে, নূতন দিক আমাদের কাছে রইল। নতুন লেখকের প্রথম উদ্যম ধূমকেতুতে প্রকাশিতও হয় সেই কথা প্রমাণ করবার জন্য। আর একদিন আসবেন, আলাপ করা যাবে। আজ আমি একটু বাইরে যাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিছু দেরি হয়ে গেছে। বলে দ্রুতপদে প্রস্থান করলে। সুধাকর দাঁড়িয়ে উঠে বললে, আমিও চললাম অমিয়া দেবী। দাঁড়িয়ে উঠে অমিয়া বললে, একটু চা খেয়ে যান সুধাকরবাবু। সুধাকর বললে, আজ নয়, এবার যেদিন আসবো সেদিন খাবো। আজ বাড়ি গিয়ে সোজা শয্যা নেব। বিস্মিত কণ্ঠে অমিয়া জিজ্ঞাসা করলে, ঘুমোবেন এখন? না, ঘুমোবো না, চিন্তা করব। কিসের চিন্তা? এমনি এদিক ওদিক সেদিক এলোমেলো, যার না থাকবে মাথা, না থাকবে মুন্ডু, অর্থাৎ সোজা কথায় চিন্তা বিলাস। বলে সুধাকর হেসে উঠল। একটা কথা জিজ্ঞাসা করব অমিয়া দেবী? করুন। আপনি কি করেন? আমি আমি ফিলোসফিতে এমএ পড়ি। আর তার সঙ্গে অবসর মতো ধূমকেতুর কাজ। স্মিত মুখে অমিয়া বললে, একটু একটু। তারপর এক মুহূর্ত অপেক্ষা করে জিজ্ঞাসা করলে, আপনার কি পরিচয় সুধাকরবাবু? সুধাকর গমনোদ্যত হয়েছিল, ফিরে দাঁড়িয়ে বলল, আমার পরিচয়? আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি নতুন লেখক। আর নিষ্ফল নতুন লেখক নই। আমার গাছে ফল ফলেছে, পাখি ডেকেছে। আচ্ছা, আসি। দ্বার পর্যন্ত অমিয়া সুধাকরকে এগিয়ে দিলে। এমনকি ক্ষণকাল তার গমন পথের দিকে চেয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বড় রাস্তায় পড়ে দেখা হয়ে গেল বাল্যবন্ধু রমেশের সঙ্গে। সুধাকরের হাত চেপে ধরে উল্লসিত মুখে রমেশ বললে, অভিনন্দিত করছি তোকে সুধাকর। হাসি মুখে সুধাকর বললে, নতুন লেখককে? মাথা নেড়ে রমেশ বললে, নতুন লেখক টেখক জানি নে, বিলেত থেকে ফিরেই দিল্লিতে অত বড় চাকরি পেলি তাই। শেষ হলো আমাদের আজকের গল্প।
গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।